ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ফিজিক্স ক্লাস নিয়ে। আজকে আমরা পড়বো পদার্থবিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় পর্যায়বৃত্ত গতি। সবাই এখন আমি হোয়াইট বোর্ডে যে সূত্রগুলো লিখবো, এই সূত্রগুলো খাতায় তোলো, তারপর আমরা অঙ্ক শুরু করবো। খাতায় লেখো সরল দুলন গতির সমীকরণ। সরল দুলন গতির সমীকরণ x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে এই এক্সটা হলো সরল। অনেক সময় এই এক্স এর জায়গায় ওয়াই লেখা থাকে, ওয়াই লেখা থাকলে ওয়াই সরল, এক্স লেখা থাকলে এক্স সরল। এ বিস্তার, ওমেগা কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। ওমেগাটা কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। ডেল্টা আদি দশা, ডেল্টা হলো আদি দশা। বেগের সমীকরণ হলো ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সরল দোলন গতির ক্ষেত্রে আমরা বেগ কি দিয়ে বের করবো? ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে। যদি প্রশ্নে বলে সর্বোচ্চ বেগ, ওমেগা এ, সর্বোচ্চ বেগ হলো ওমেগা এ। তার মানে পরীক্ষার প্রশ্নের মধ্যে তুমি দেখতে হবে যে প্রশ্নে বেগের মান দেয়া আছে না সর্বোচ্চ বেগ। বেগ বলে ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর সর্বোচ্চ বেগ বলে ভি ম্যাক্সিমাম ওমেগা এ। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সর্বোচ্চ বেগটা পরীক্ষা প্রায় সময় আসে। ত্বরণ এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্সিমাম হলো ওমেগা স্কোয়ার এ। সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্সিমাম হলো ওমেগা স্কোয়ার এ। এখানে তুমি কি দেখতে পেতেছো? এই ত্বরণের সাথে বিস্তারের কি সম্পর্ক? সমানুপাতিক। ত্বরণের সাথে বিস্তারের কি সম্পর্ক? সমানুপাতিক। তার মানে ত্বরণ কোথায় সর্বোচ্চ হবে? বিস্তার যেখানে সর্বোচ্চ, ত্বরণ সেখানে কি হবে? সর্বোচ্চ। কারণ সমানুপাতিক, বাড়লে বাড়বে, কমলে কমবে। বিস্তার যেখানে সর্বোচ্চ, ত্বরণ এখানে কি হবে? সর্বোচ্চ। ওমেগার সূত্র তুমি এর আগে অসংখ্যবার লেখছো, আর একবার লেখো 2 পাই n বাই টি, 2 পাই বাই টি, 2 পাই এফ রুট ওভার কে বাই এম। এই কেটা হলো বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। কম্পাঙ্ক টি এর সহগ বাই 2 পাই। কম্পাঙ্ক টি এর সহগ বাই 2 পাই। আরেকটা হলো
সরল ছন্দিত স্পন্দনরত কণার সরল ছন্দিত স্পন্দনরত কণার সরল ছন্দিত স্পন্দনরত কণার ব্যবকলনীয় সমীকরণ। সরল ছন্দিত স্পন্দনরত কণার ব্যবকলনীয় সমীকরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। সরল ছন্দিত স্পন্দনরত কণার ব্যবকলনীয় সমীকরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। এটাও এই সূত্রের অঙ্ক ইম্পর্টেন্ট। এটা একটা এক্সাম্পল যদি আমি দিই, এটা যদি একটা এক্সাম্পল দেই, বললাম 4 ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার 100x ইকুয়াল 0 সমীকরণ দ্বারা সরল ছন্দিত গতির সরল ছন্দিত গতির সরল ছন্দিত গতির কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক কত? তাহলে তুমি যখন এই অঙ্কটা করবা, এই সূত্র অঙ্ক করবা, সবসময় যত এর সহগ 1 থাকে, এর সহগ কত 1, এর সহগ তো 1 না, তুমি আগে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে কত হয়? 25। দেখো তো এর সহগ কত? 1, এর সহগ 1, তুমি 4 দিয়ে ভাগ দাও, 4 দিয়ে ভাগ দিয়ে এর সহগ 1 করো। এখন তুমি যদি ওর সাথে কম্পেয়ার করো, ওই সূত্রের সাথে যদি কম্পেয়ার করে দাও তো এখানে x এর সহগ কত? ওমেগা স্কয়ার, আর এখানে x এর সহগ কত? 25। তাহলে ওমেগা স্কয়ার সমান কত? 25। তাহলে ওমেগা সমান কত? 5। তার মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এই সূত্রের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে খুবই আসে। তাহলে বাচ্চারা তুমি যখন এই সূত্রের অঙ্ক করবা, অবশ্যই এর সহগটা 1 রাখবা। কেন? কারণ সূত্রের মধ্যে এর সহগটা 1, কিন্তু এখানে এর সহগটা 1 ছিল না, আগে 1 করছো, এই দুইটা কম্পেয়ার করছো, কম্পেয়ার করে দেখছো কি x এর সহগ ওমেগা স্কয়ার আর x এর সহগ হলো 25, তাহলে ওমেগা সমান কত? 5। তাহলে লেখো সরল দোলকের সাহায্যে সরল দোলকের সাহায্যে জি এর মান নির্ণয় করার সমীকরণ। সরল দোলকের সাহায্যে জি এর মান নির্ণয় করার সমীকরণ। সরল দোলকের সাহায্যে জি এর মান নির্ণয় করার সমীকরণ টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি। টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে এই এলটা হলো কার্যকরী দৈর্ঘ্য, এলটা হলো কার্যকরী দৈর্ঘ্য, টি হলো বিচরণ কাল বা পর্যায়কাল বা আবর্তন কাল বা দোলন কাল। আর জি তো বিকর্ষণ তুমি জানো। বাচ্চারা এখানে এই যে টি সমান আরো সূত্র আছে 2 পাই
রুট ওভার m বাই কে, 2 পাই রুট ওভার সরণ বাই ত্বরণ, সরণ বাই ত্বরণ। এই একটা হলো সরণ, জি হলো ত্বরণ, সরণ বাই ত্বরণ। তাহলে এখানে তোমার এই টি এর সাথে এল এর কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক। এইটাও খুব ইম্পর্টেন্ট, এই সমানুপাতিক ব্যস্তানুপাতিকটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এই সমানুপাতিক ব্যস্তানুপাতিকটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। মনে করো প্রশ্নে বললো দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, দোলনকাল কত? দৈর্ঘ্য দ্বিগুণ, তুমি এখানে দ্বিগুণ লেখো, তো দোলনকাল √2 গুণ। যদি প্রশ্নে বলতো দোলনকাল দ্বিগুণ, তুমি দোলনকাল যদি দ্বিগুণ হয়, দোলনকাল যদি দ্বিগুণ হয়, তাহলে দৈর্ঘ্য কয় গুণ হয়ে যাবে? 4 গুণ। দোলনকাল দ্বিগুণ, তুমি দোলনকাল যদি দ্বিগুণ লেখছো, তো দৈর্ঘ্য কয় গুণ হয়ে গেছে? 4 গুণ। এখন সরল দোলকের সাহায্যে জি এর মান নির্ণয় করার সমীকরণ। তারপরে তোমার এখানে টি এর সাথে এই স্প্রিং ধ্রুবকের কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটাও পরীক্ষায় আসে। মনে করো প্রশ্ন বললো স্প্রিং ধ্রুবক দ্বিগুণ, দোলনকাল কত হবে? 1/√2 গুণ। যেমন দোলনকালের সাথে স্প্রিং ধ্রুবকের কি সম্পর্ক? বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, আরেকটা সূত্র, L ইকুয়াল L প্লাস আর। এই এলটা হলো, এই স্মল এলটা হলো সুতার দৈর্ঘ্য, আর আরটা হলো ববের ব্যাসার্ধ। এই স্মল এলটা হলো সুতার দৈর্ঘ্য, আরটা হলো ববের ব্যাসার্ধ। স্মল এলটা হলো সুতার দৈর্ঘ্য, আরটা হলো ববের ব্যাসার্ধ। এখন বাচ্চারা তুমি জানো যে সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড এবং কার্যকরী দৈর্ঘ্য 0.993 মিটার। সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড এবং কার্যকরী দৈর্ঘ্য 0.993 মিটার। এই মানগুলো মুখস্থ রাখবা। সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড এবং কার্যকরী দৈর্ঘ্য 0.993 মিটার। তুমি জানো যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0, তাই দোলনকাল হবে অসীম। তো বাচ্চারা পৃথিবীর কেন্দ্রে তুমি জানো অভিকর্ষ ত্বরণ 0, অভিকর্ষ ত্বরণ যদি 0 হয়, 0 তে ভাগ দিলে কি হয়ে যাবে? ইনফিনিটি। দোলনকাল কি হবে? ইনফিনিটি। পৃথিবীর কেন্দ্রে দোলনকাল কি? অসীম। এটা হলো পূর্ণ দোলনকাল। পূর্ণ দোলনকাল হলো 2 ইন্টু অর্ধ দোলনকাল, মানে দুইটা অর্ধ দোলন মিলে কি হবে? একটা পূর্ণ দোলন। দুইটা অর্ধ দোলন মিলে কি হবে? একটা পূর্ণ দোলন। আর একটা দোলনকালের নতুন সূত্র লিখবো, টি এম ইকুয়াল √n বাই n rn ইন্টু টি। একদম নতুন একটা সূত্র লিখলাম, তাই না? এই সূত্রটা তোমাকে আমি একটা অঙ্ক দিয়ে বুঝাই, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই। বললাম একটি সেকেন্ড দোলক,
ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। চন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে? চন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে? তোমার দেয়া আছে পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ। পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ভরের 4 গুণ। তাহলে একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয় মানে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তুমি তো জানো সেকেন্ড দোলকের দোলনকাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। বলছে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। বলছে চন্দ্রে দোলনকাল কত? চন্দ্রে দোলনকাল কত? তো গ্রহের যে কোনো গ্রহের দোলনকাল বের করার সূত্র হলো এটা, Nmm/Nrm × TE। তুমি খেয়াল করে দেখো এখানে হলো যে তোমার গ্রহের ভরের n গুণ, গ্রহের ভরের n গুণ, আর এখানে কি বলছে? গ্রহের ভরের 81 গুণ। এর মান কত? 81। যে গ্রহের ভরের n গুণ আর এখানে কি বলছে? গ্রহের ভরের 81 গুণ। এর মান কত? 81। আবার তুমি যদি নিচে খেয়াল করে থাকো তাহলে কি বলছে? যে গ্রহের ব্যাসার্ধের n গুণ, গ্রহের ব্যাসার্ধের n গুণ, আর এখানে কি বলছে? গ্রহের ব্যাসার্ধের 4 গুণ। এর মান হলো 4। আর কয় সেকেন্ড? 2 সেকেন্ড। 4.5 সেকেন্ড। আমি জানি এই অঙ্কটা অনেকে ভালো বুঝতে পারো নাই। আমি আরো একটা এক্সাম্পল দিব, আরো একটা এক্সাম্পল দিলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করবা। আরো একটা এক্সাম্পল দিই তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। বললাম মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ও ভর মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ও ভর যথাক্রমে পৃথিবীর ব্যাসার্ধ ও ভরের মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ও ভর যথাক্রমে পৃথিবীর ব্যাসার্ধ ও ভরের 0.532 গুণ ও 0.532 ও 0.11 গুণ পৃথিবী পৃষ্ঠে
একটি সরল দোলকের দোলনকাল, পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড হলে মঙ্গল গ্রহে দোলনকাল কত হবে? আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। দেখো বলছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ। বলছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ। তাহলে 0.532 আর মানে সর্বদা এই সংখ্যাটা গ্রহের সাথে রাখবা। আবার তুমি খেয়াল করো, বলছে মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 0.11 গুণ, 0.11 গুণ। তাহলে পৃথিবীর ভর কত হচ্ছে মঙ্গল গ্রহের? এত। প্রশ্ন বলছে মঙ্গল গ্রহে দোলনকাল কত? √t। তাহলে তুমি যদি খেয়াল করো বাচ্চারা, তুমি যদি মনে যদি খেয়াল করো, দাদা মঙ্গল গ্রহের ভরের এত গুণ, মঙ্গল গ্রহের ভরের n গুণ, আর এখানে বলছে 1.1/0.11 গুণ। মানে এই মানটা যে গুণ মানটা সবসময় গ্রহের সাথে থাকবে। দাদা এই যে গুণ মানটা কিন্তু গ্রহের সাথে ছিল না, তাহলে আমরা এটাকে গ্রহের সাথে নিয়ে আসছি। তাহলে যে এম এর সাথে কত 1/0.11, এম এর মান কত 1/0.11। আবার দাদা এই যে এন কার সাথে? আর এম এর সাথে। এই যে এন আর এম এর সাথে, এই এন কিন্তু আর এম এর সাথে ছিল না, এই কারণে এই এনটাকে কি করছি? আর এম এর সাথে আনছি। তাহলে এনটা কত হয়ে গেছে? 1/0.532। এই মানটা দেওয়া আছে 2 সেকেন্ড। আচ্ছা, তোমার এরকম করে আগে যে অঙ্কটা করছি, চন্দ্রের দোলনকাল কত? 4.5 সেকেন্ড। চন্দ্রের দোলনকাল কত? 4.5 সেকেন্ড। ওই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। চন্দ্রের দোলনকাল কত? 4.5 সেকেন্ড। ওই অঙ্কটা ইম্পর্টেন্ট। এখন আমরা সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি নির্ণয় করব। সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি নির্ণয়। সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি। গতি শক্তি ½ m² s² - x², ½ m² s² - x²। বিভব শক্তি ½ m² s²। মোট শক্তি ½ k² মোট শক্তি ½ k²। এখানে তোমার মোট শক্তি ই। তাহলে দেখো এই শক্তির সাথে বিস্তারের কি সম্পর্ক? বর্গের সমানুপাতিক। এইটাও কিন্তু পরীক্ষায় এমসিকিউ থাকে। শক্তির সাথে বিস্তারের কি সম্পর্ক? বর্গের সমানুপাতিক। তার মানে বিস্তার যদি দ্বিগুণ হয়
শক্তি কয় গুণ হবে? 4 গুণ। এখন নোট লিখতে পারো, নোটটা এই তোমার এই লাইনের উপরে লিখলে ভালো ছিল, এর উপরে মানে দোলনকালের যেখানে দোলনকাল ছিল ওইখানে লিখলে ভালো ছিল, লিখতে ভুলে গেছি আমি। সেটা হলো তোমার দোলনকালের সাথে বিস্তারের সম্পর্ক নেই, অর্থাৎ বিস্তারের পরিবর্তনে দোলনকালের কোনো পরিবর্তন হবে না। দোলনকালের সাথে বিস্তারের সম্পর্ক নেই, অর্থাৎ বিস্তারের পরিবর্তনে দোলনকালের কোনো পরিবর্তন হবে না। মানে এই লাইনটা আমি একটু আগে তোমার দোলনকালের সূত্রগুলো লিখছিলাম না, ওইখানে লিখলেই ভালো হবে। দোলনকালের সাথে বিস্তারের সম্পর্ক নেই, অর্থাৎ বিস্তারের পরিবর্তনে দোলনকালের কোনো পরিবর্তন হবে না। বাচ্চারা, তোমরা এই স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবকের সূত্রটা কি জানো? বল ধ্রুবক কে সমান কত? এফ বাই এক্স, বা এফ ইকুয়াল কত? কে এক্স, তাই না? আর স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ হাফ কে এক্স স্কয়ার। এই সূত্র তো তুমি এর আগে অসংখ্যবার লেখছো, কাজ শক্তি ক্ষমতা অধ্যায় লেখছো, মহাকর্ষ অধ্যায় লেখছো। বল ধ্রুবক কে সমান কত? এফ বাই এক্স, এফ সমান কত? কে এক্স। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ কি? হাফ কে এক্স স্কয়ার। তো যতটুকু সূত্র লেখছো ততটুকু সূত্র লেখা থাকুক, আমরা কিছু অঙ্ক করি, পরবর্তীতে বাকি সূত্রগুলা আমরা অঙ্ক করার সময় আলোচনা করব। সবাই শীটের মধ্যে পর্যাবৃত্ত গতি বের করো এবং 1 নম্বর অঙ্কটা দেখো। পর্যাবৃত্ত গতি বের করো এবং 1 নম্বর অঙ্কটা দেখো। এখানে তোমার ভরের মান দেয়া আছে 50 গ্রাম, কেজিতে নাও। বিস্তার 20 সেন্টিমিটার, পর্যায়কাল 2 সেকেন্ড, কৌণিক বেগ সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ যখন 6 সেন্টিমিটার তখন বেগ কত? অনেকগুলা মান চাইছে পরীক্ষায়, তো এতগুলা চাইবে না, যে কোনো একটা চাইবে। তাহলে বাচ্চা, যেহেতু পর্যায়কাল দেয়া আছে, কৌণিক বেগের সূত্র 2π/t। সর্বোচ্চ বেগ এর সূত্র কি? ওমেগা তো বের করছই। সর্বোচ্চ ত্বরণ এর সূত্র কি? ওমেগা স্কয়ারে, ওমেগার মান তোমরা বের করছি। আর ঘর নাম্বার কিন্তু বলছে বেগের সূত্র কি? ওমেগা রুট ওভার এস স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওমেগা রুট ওভার এস স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তার মানে প্রথম কৌণিক বেগ চাইছে, যেহেতু পর্যায়কাল দেয়া আছে, কৌণিক বেগের সূত্র 2π/t, আর বাকি বলতে একদম সহজ। তাহলে আমরা খুব সহজ একটা অঙ্ক করলাম। বাচ্চারা সবাই রিটেন পার্টের 2 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। রিটেন পার্টের 2 নাম্বার কোয়েশ্চেনটা তুমি যদি পড়ো, দেখো এক্স সমান, তুমি কি জানো? এস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা।
আর প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, x ইকুয়াল 0.1 সাইন 20t প্লাস π/3। প্রশ্নের মধ্যে অনেকগুলো মান চাইছে, তুমি 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই এ সমান কত 0.1, এ সমান কত 0.1, ডেল্টা সমান কত π/3, ডেল্টা সমান কত π/3, তাই না? ওমেগা সমান কত 20, ওমেগা সমান কত 20। এখন তোমার এই যে ওমেগা, এই ওমেগা সমান তুমি কি জানো 2πf, 2πf, তাহলে f সমান কত 2π, তাই না? তার মানে 10 কত পাই। আমি এই জায়গাটাকে বলছিলাম যদি প্রশ্নের মধ্যে কম্পাঙ্ক চাই, যদি প্রশ্নের মধ্যে কি চাই কম্পাঙ্ক চাই, কম্পাঙ্কের সূত্র আমি বলছিলাম যে টি এর সহগ বাই 2π। কম্পাঙ্কের সূত্র আমি কি বলছিলাম, টি এর সহগ, টি এর সহগ বাই কত 2π, টি এর সহগ বাই 2π। তো তুমি খেয়াল করে দাও তো এখানে, এখানে টি এর সহগ কত, যে এই সমীকরণটার, এই সমীকরণটা টি এর সহগ কত 20/2π। তো এটা আসছে না? তো আমি এইভাবে না বের করে বলছিলাম যে কম্পাঙ্ক বের করতে বলে তুমি কিভাবে করবা, টি এর সহগ বাই কত, টি এর সহগ বাই 2π। যদি বেগের মান চাই, সর্বোচ্চ বেগ চাই, সর্বোচ্চ বেগ ওমেগা এ, ওমেগা 20 এ 0.1। যদি প্রশ্নের মধ্যে সর্বোচ্চ ত্বরণ চায় ওমেগা স্কয়ার, এই যে ওমেগা আর এই যে এ, সর্বোচ্চ ওমেগা স্কয়ার। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটার মধ্যে অনেকগুলো মান চাইছে, আমরা প্রত্যেকটা মান বুঝতে পারছি আশা করি, শুধুমাত্র আমরা তুলনা করছি। কারণ তুমি যদি 3 নম্বর অঙ্কে যাও, যদি তুমি 3 নম্বর অঙ্কে যাও, 3 নম্বর অঙ্কে দেখো প্রশ্নের মধ্যে সর্বোচ্চ বেগ দেয়া আছে, সর্বোচ্চ বেগ ওমেগা এ। তো প্রশ্নের মধ্যে কার মান চাইছে, প্রশ্নের মধ্যে পর্যায়কালের মান চাইছে। তাহলে 2πa/v ম্যাক্সিমাম, এই সূত্রগুলাই কিন্তু মানে এই সূত্রগুলাই কিন্তু পরীক্ষায় আসে। এই সর্বোচ্চ বেগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মেডিকেল পরীক্ষা বলো, ঢাকা ভার্সিটি বলো বা যে কোনো ভার্সিটি বলো, এই সর্বোচ্চ বেগের সূত্রটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। 4 নম্বর প্রশ্ন তুমি যদি পড়ো, এখানেও সর্বোচ্চ বেগ আর সর্বোচ্চ ত্বরণ চাইছে। সর্বোচ্চ বেগ এর সূত্র কি ওমেগা এ, প্রশ্নের মধ্যে পর্যায়কাল দেয়া আছে। সর্বোচ্চ ত্বরণ ওমেগা স্কয়ারে, সর্বোচ্চ ত্বরণ ওমেগা স্কয়ার। 5 নাম্বার প্রশ্ন পড়ো। 5 নাম্বার বলছে এত সেন্টিমিটার প্রসারিত হয়, পর্যায়কাল কত? তুমি কিন্তু সূত্র দেখছিলে 2π√x/g, 2π(x/g), x হলো সরণ। তো প্রশ্নে কতটুকু প্রসারিত হয় 10 সেন্টিমিটার, জি এর মান কত 9.8। বলছে এত সেন্টিমিটার প্রসারিত হয়, তো সরণ কত এত সেন্টিমিটার। তাহলে পর্যায়কালের সূত্র তো অনেকগুলো লিখছিলে, একটা সূত্র কি লিখছিলে 2π√x/g, এক্সটা কি সরণ আর জিটা কি ত্বরণ, 2π√সরণ বাই ত্বরণ। ছয় নাম্বার প্রশ্ন তো আমরা 6 নাম্বারটা কিন্তু আমরা একটু আগেই করছি, খাতার মধ্যে তোমার লেখা আছে 6 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার বলছে দৈর্ঘ্য দ্বিগুণ দোলনকাল কত? বাচ্চারা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দৈর্ঘ্যের সাথে দোলনকালের কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক।
তাহলে দৈর্ঘ্য যদি তোমার প্রশ্ন মধ্যে দৈর্ঘ্য কয় গুণ 4 গুণ, দৈর্ঘ্য যদি 4 গুণ হয় দোলনকাল কয় গুণ হচ্ছে দ্বিগুণ। এই দোলনকাল যে দ্বিগুণ হচ্ছে কার দ্বিগুণ? অবশ্যই আগেরটার দ্বিগুণ। আগেরটার মান প্রশ্ন দেওয়া আছে 2 সেকেন্ড। বাচ্চারা দৈর্ঘ্য যদি 4 গুণ হয়, দৈর্ঘ্য 4 গুণ হলে দোলনকাল কয় গুণ হচ্ছে? দৈর্ঘ্য 4 গুণ, তাহলে দোলনকাল কয় গুণ হচ্ছে? দ্বিগুণ। দোলনকাল যে দ্বিগুণ হচ্ছে কার দ্বিগুণ? আগের মানটার। আগের মানটা বলছে সেকেন্ড দোলক, আর সেকেন্ড দোলকের দোলনকাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। 9 নাম্বার, 8 নাম্বার একটু পরে আসতেছি। 9 নাম্বার, 9 নাম্বার বলছে একটি দৈর্ঘ্য অপরটি দ্বিগুণ। প্রশ্ন বলছে দৈর্ঘ্য দ্বিগুণ। সবাই 9 নাম্বার প্রশ্নটা পড়ো। বলছে দৈর্ঘ্য দ্বিগুণ। দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় দোলনকাল কত গুণ হবে? √2 গুণ। এই যে তোমার √2 গুণ, কার √2 গুণ? আগের মানটার। আগের মানটা কত দেওয়া আছে? 3 সেকেন্ড। মানে তোমার দৈর্ঘ্য দ্বিগুণ, দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় দোলনকাল কত গুণ হবে? দৈর্ঘ্য দ্বিগুণ, দোলনকাল √2 গুণ। কার √2 গুণ? যে মানটা দেয়া আছে ওই মানটার। কোন মানটা দেয়া আছে? 3 সেকেন্ড, 3 সেকেন্ডের। এখানে দৈর্ঘ্য 4 গুণ, দোলনকাল কত গুণ? দ্বিগুণ। এই দ্বিগুণ কার দ্বিগুণ? যে মানটা দেয়া আছে। কোন মানটা দেয়া ছিল? 2 সেকেন্ডের। এখানে এটা 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর প্রশ্ন যদি পড়ো, প্রশ্নে বলছে এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। বাচ্চাদের কিন্তু স্পেসিফিক উল্লেখ করা থাকে যে দেখো তো এখানে বলছে এর দৈর্ঘ্যটা বি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, এর দৈর্ঘ্যটা বি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, এরকম স্পেসিফিক উল্লেখ করা আছে। কিন্তু এই 9 নাম্বারটা তুমি খেয়াল করে দাও তো, বলছে একটি অপরটির দ্বিগুণ, কিন্তু কোনটা কার দ্বিগুণ কিন্তু স্পেসিফিক বলা নাই। এখানে বলছে দৈর্ঘ্য 4 গুণ, কোনটা কার 4 গুণ কিন্তু বলা নাই। কিন্তু এরকম স্পেসিফিক বলা থাকে যে এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের দ্বিগুণ বা দ্বিতীয়টির দৈর্ঘ্য প্রথমটির দৈর্ঘ্য দ্বিগুণ, যদি স্পেসিফিক বলা থাকে তখন কিন্তু ভাঙে ভাঙে করতে হবে। কিভাবে আমরা করবো খেয়াল করো। যে প্রশ্ন বলছে বি এর দোলনকাল 2 সেকেন্ড, এর দোলনকাল কত? তখন তোমার এই দোলনকালের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক? সমানুপাতিক। √2 গুণ। যদি এরকম স্পেসিফিক বলা থাকে যে এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্য দ্বিগুণ বা প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির, স্পেসিফিক উল্লেখ করা থাকলে এবার ভাগে ভাগে করবা। কিন্তু এই অঙ্কটা তুমি যদি পড়ো, ধরো এই অঙ্কটার মধ্যে, ধরো এই অঙ্কটার মধ্যে, এই অঙ্কটার মধ্যে কিন্তু বলা নাই, শুধুমাত্র বলা আছে কি দৈর্ঘ্য 4 গুণ, কিন্তু কার 4 গুণ বলা নাই। 10 নাম্বার, 10 নাম্বার প্রশ্ন তুমি যদি পড়ো, ভর দেয়া আছে 0.5 কেজি। তারপর তোমার এক্স এর মান দেওয়া আছে 0.04 মিটার। বলছে স্প্রিংটির দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি ঘটে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে এতটুকু। বলছে বল ধ্রুবক কত? ক নাম্বারে বলছে বল ধ্রুবক কত? তুমি এফ সমান কি জানো? কে এক্স। তাহলে তোমার এই যে এফ, এফ সমান কত? এমজি। যেহেতু বলের মান দেয়া নাই, যেহেতু বলের মান দেয়া নাই। পরে বলছে পর্যায়কাল কত? পর্যায়কাল কত? 2π√m/k। যেহেতু এখানে কে দে এম দেয়া আছে, কে দেয়া আছে, √, কত? m/, কত? 11 নাম্বার, 11 নম্বর প্রশ্ন যদি পড়ো, সবাই প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ো। দেখো বল ধ্রুবক এর মান দেয়া আছে এক্স এর মান দেয়া আছে। প্রশ্ন বলছে বল কত? এফ সমান কত? কে এক্স। 12 নাম্বার প্রশ্নটা তুমি যদি পড়ো, 12 নাম্বার, 12 নাম্বার দেখো এখানে এম দেয়া আছে 2 কেজি,
বল দেয়া আছে 400 নিউটন, এক্স এর মান দেয়া আছে 2 মিটার, বলছে কম্পাঙ্ক কত, এম এর মান দেয়া আছে কত 2 কেজি। ফাইন, তুমি এফ সমান কি জানো, কে এক্স, কে কত হচ্ছে এফ বাই এক্স, এফ সমান কত কে এক্স, এফ এর মান দেয়া আছে, এক্স এর মান আছে, কে এর মান তুমি পাইছো। পর্যায়কালের সূত্র কি, প্রপার রুট ওভার এম বাই কত কে, তুমি এখানে কার মান পাবো, পর্যায়কালের মান পাবা। পরে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কত 1/t। এগুলো একটু বড় বড় অঙ্ক, এগুলো ক্যালকুলেটর ছাড়া ভার্সিটি ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম। তো বাচ্চারা 12 অঙ্কটা তুমি বুঝে ফেলছো। 13-14 তুমি শীটের মধ্যে প্রশ্ন দুটো পড়ো, 13-14 দুইটাই তুমি পারো, 13-14 দুইটাই তুমি পারো। এখন আমরা 15 নম্বর অঙ্কে যাবো। তোমরা কিন্তু 13-14 কিন্তু আগে থেকেই পারো, হ্যাঁ। 15 নম্বর কোয়েশ্চেনটা সবাই শীটের মধ্যে প্রশ্নটা পড়ো। 15 নম্বর প্রশ্নটা পড়ো। পনেরো নম্বর, দেখো প্রশ্নের মধ্যে বল ধ্রুবক দেয়া আছে, কাজ দেয়া আছে, এক্স এর মানটা বের করতে বলছি, হাফ কে এক্স স্কয়ার, সবগুলো মান দেয়া আছে, তুমি এখান থেকে এক্স এর মানটা বের করবা। 16 নম্বরটা একই ইকুয়েশন, কে এর মানও দেয়া আছে, এক্স এর মানও দেয়া আছে, তুমি এখান থেকে কাজের মানটা বের করবা। 15-16 একই ইকুয়েশন। 17 নম্বর কোয়েশনটা পড়ে দেখো, তোমাকে এটা আমি আগেই করাই ফেলছিলাম। 18 নম্বর প্রশ্ন পড়ে, 18 নম্বর প্রশ্ন যদি পড়ো, দেখো প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য দেয়া আছে, দোলন কাল দেয়া আছে, তাহলে তোমার দোলন কালের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক, তাই না। তুমি যদি লেখো T2/T1 কি হবে রুট ওভার L2/L1, এখানে প্রত্যেকটা মান দেওয়া আছে, L2 এর মানটা শুধু বের করবা। 19 নম্বর প্রশ্ন যদি পড়ো, 19, এক্স ইকুয়াল দেয়া আছে 6 cos 30 পাই টি প্লাস π/3। প্রশ্ন বলছে 2 সেকেন্ডে সরণ কত, 2 সেকেন্ড বলছে, তুমি এই টি এর জায়গায় 2 লেখো, 6 পাই। এখন খেয়াল করো তো, যেহেতু যদি π/2, মনে যদি শোনো, যদি π/2 যদি বিজোড় সংখ্যক বার হয়, π/2 যদি বিজোড় সংখ্যক বার হয়, তাহলে ত্রিকোণমিতিক ফাংশনটা চেঞ্জ হয়। এটা তো π/2 না, তার মানে cos কি থাকবে, cosই থাকবে। কারণ বিষয় হলো মানটা প্লাস না মাইনাস। খেয়াল করো 6 পাই, তো এই যে 2 পাই, আবার 2 পাই মানে 4 পাই, আবার 2 পাই মানে 6 পাই। এই 6 পাই প্লাস সামথিং মানে কি, এই কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটে এই cos এর মানটা কি হবে প্লাস। তার মানে যেহেতু এখানে 6 পাই, তাহলে ত্রিকোণমিতিক ফাংশন চেঞ্জ হবে না, cosই থাকবে π/3। এখন কথা হলো যে প্লাস না মাইনাস, যেহেতু 6 পাই 3 বার ঘূর্ণন প্লাস সামথিং ফার্স্ট কোঅর্ডিনেটে cos এর মান কি হয় প্লাস। π/3 মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রি মান কত, হাফ। 20 নম্বর প্রশ্নটা তুমি পড়ে দেখো, 20 নম্বর প্রশ্ন তুমি পারো। বিশ নম্বর প্রশ্নটা পড়ে দেখো তুমি, 20 নম্বর প্রশ্নটা পারো। একুশ নম্বর অঙ্কে যাবো। 21,
21 নম্বর অঙ্কে বাচ্চা তুমি কিন্তু জানো যে একটি পূর্ণ দোলনকাল দিতে যে সময় লাগে, একটি পূর্ণ দোলনকাল দিতে যে সময় লাগে তাকে আমরা কি বলি? দোলনকাল। তাহলে এখানে বলছে 2 মিনিটে কতগুলা দেয়? 60 বার। 2 সেকেন্ড বলছে কার্যকরী দৈর্ঘ্য কত? বাচ্চারা দোলনকাল যেহেতু 2 সেকেন্ড, দোলনকাল যেহেতু 2 সেকেন্ড, তাহলে সেকেন্ড দোলক আর সেকেন্ড দোলকের কার্যকরী দোলনকাল, দোলনকাল যেহেতু 2 সেকেন্ড, তার মানে সেকেন্ড দোলক আর সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? 0.993 মিটার। মুখস্থ লাগাইতে পারো। আর তুমি যদি চাও না তুমি অঙ্ক করবা, তাহলে টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে যদি বর্গ করো এল বাই জি, তাহলে এল সমান কত হচ্ছে? টি স্কোয়ার জি বাই 4 পাই স্কোয়ার। টি এর মান 2, জি এর মান জানো, ক্যালকুলেশন করলে তোমার এইটাই আসবে। তার মানে যখন দোলনকাল 2 সেকেন্ড, দোলনকাল যখন 2 সেকেন্ড, তখন সেটা সেকেন্ড দোলক আর সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? 0.993 মিটার। 22 নম্বরটা সেম, 22 নম্বরটা সেম বলছে সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? 0.993 মিটার বা 99.3 সেন্টিমিটার। তুমি যদি 23 নাম্বার প্রশ্নটা পড়তে চাও, 23 বলছে 0.9 সেকেন্ডে একবার টিক শব্দ দেয়। বাচ্চারা দোলনকাল কি? একটা পূর্ণ দোলনকাল কি? 2 ইন্টু অর্ধ দোলনকাল, একটা তোমার পূর্ণ দোলনকাল কি? 2 ইন্টু অর্ধ দোলনকাল। অর্থাৎ টিক শব্দ মানে কিন্তু অর্ধ দোলন। যখন ঘড়িটা খেয়াল করো, এই যে ঘড়িটা যখন এখানে যায় টিক শব্দ দেয়, কিন্তু এই যে গেল এটা মানে দোলনকাল না। দোলনকাল মানে কি? যাবে এবং কি আসবে। তো যাওয়ার সময় কিন্তু 0.9 সেকেন্ড। দোলনকাল মানে এটা অর্ধ দোলন। তোমাকে একটা বুঝি মনে যে লাঠি যে ঢোল বাড়ি দিলে শব্দ করলো, এটা কি দোলনকাল? এটা শুধু যাওয়ার সময়। দোলনকাল মানে কি? যাবে এবং কি আসবে। তাহলে এই যাওয়ার সময় কি? 0.9 সেকেন্ড। তাহলে দোলনকাল কি? যাওয়া এবং কি আসা। তার মানে এই যে যাওয়ার সময়টা 0.9 সেকেন্ড, মানে কি? এটা অর্ধ দোলনকাল। আর দুইটা অর্ধ দোলন মিলে কি হবে? পূর্ণ দোলন। তার মানে টিক শব্দ হলো অর্ধ দোলনকাল। এবং কার্যকরী দৈর্ঘ্য বের করতে বলছে। টি সমান তুমি কি জানো? 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে এখানে তুমি এল সমান কি বের করতে পারো? টি স্কোয়ার জি বাই 4 পাই স্কোয়ার। যদি এই মানটা 2 সেকেন্ড হইতো তাহলে আমরা অঙ্ক করতাম না, সরাসরি দেখায় ফেলতাম 0.993 মিটার। 24 নম্বর, 24 নম্বর আর 12 নম্বর সেম। 25 নম্বর প্রশ্ন নম্বর 25। 25 নম্বর প্রশ্ন যদি তুমি দেখো, প্রশ্ন বলছে প্রতি মিনিটে 28 বার কার্যকরী দৈর্ঘ্য কত? এল সমান তুমি সূত্র কি জানো? টি স্কোয়ার জি বাই 4 পাই স্কোয়ার। টি স্কোয়ার জি বাই 4 পাই স্কোয়ার। 26 নম্বর প্রশ্ন, নম্বর প্রশ্ন তুমি যদি পড়ো, একটা সুতার দৈর্ঘ্য দেয়া আছে 0.98 মিটার, দোলনকাল 2 সেকেন্ড, বলছে ব্যাসার্ধ কত? এখন তুমি যদি খেয়াল করে দেখো যে খেয়াল করে দোলনকাল 2 সেকেন্ড, তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত হবে? 0.993 মিটার।
কারণ কি দোলনকাল 2 সেকেন্ড, দোলনকাল 2 সেকেন্ড মানে সেকেন্ড দোলক, আর সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 0.993 মিটার। আর তুমি কি জানো এল ইকুয়াল কত, এল প্লাস আর, আর কত হচ্ছে এল মাইনাস এল 98 এত মিটার। 27 নাম্বার, 27 নাম্বার তুমি প্রশ্ন পড়ো, দোলনকালের অনুপাত দেয়া আছে, কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত চাইছে। দোলনকালের অনুপাত দেয়া আছে, কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত চাইছে। তাহলে তুমি দোলনকালের সাথে এই কার্যকরী দৈর্ঘ্যের কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক। T1 বাই T2 কি হচ্ছে রুট ওভার L1 বাই L2। দোলনকালের অনুপাত দেয়া আছে 4:5। বর্গ করো, তাহলে অনুপাত কত হয়ে গেছে? এই সমানুপাতিক ব্যস্তানুপাতিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সূত্র লেখার সময় তোমাকে বলছিলাম। 28 নাম্বার কোশ্চেন দেখো, 28 বলছে টি স্কোয়ার বনাম এল, টি স্কোয়ার বনাম এল এর নতি মানে ঢাল, বা টি স্কোয়ার বনাম এল এর মান দেওয়া আছে 1.226। বলছে জি এর মান কত? বাচ্চা তুমি কিন্তু জানো টি সমান কত, 2 পাই রুট ওভার এল বাই জি, তাই না? তো তুমি যদি বর্গ করো এল বাই জি, জি এর মান তোমাকে বের করতে বলছে। তো এখানে তুমি টি স্কোয়ার সমান কি লিখতে পারতেছো, 1.226 এল। টি স্কোয়ার তুমি কি লিখতে পারো 1.226 এল, এল এবং এল কাটা, তোর ক্যালকুলেশন করলে যা আসবে ওই তোমার আনসার। প্রশ্নের মধ্যে টি স্কোয়ার বনাম এল এর মান দেওয়া আছে, টি স্কোয়ার বনাম এল এর মান দেওয়া আছে। এরকম আরেক নম্বর করি, কারণ ইম্পর্টেন্ট। বাচ্চারা সবাই শীটের মধ্যে এমসিকিউ পার্টের টাইপ 1 এর 1 নাম্বার প্রশ্নটা পড়ো। এমসিকিউ পার্টের টাইপ 1 এর 1 নাম্বার প্রশ্নটা পড়ো। দেখো টাইপ 1 এর 1 নাম্বার প্রশ্নটা আছে, বলছে যে টি স্কোয়ার বনাম এল এর ঢাল বা নতি দেওয়া আছে কত, এস। বলছে জি এর মান বের করো। এখানে তুমি টি স্কোয়ার সমান কি লিখতে পারতেছো, এল এস। তাহলে আমি এখানে করতেছি, মনে করো এটাই। তাহলে 4 পাই স্কোয়ার এল, এই যে টি স্কোয়ার সমান কত, এল এস, এল এবং এল কাটা, এটাই তোমার আনসার। তার মানে তোমার রিটেন পার্টের 28 আর টাইপ 1 এর 1 নম্বর অঙ্কটা সেম। টাইপ 1 এর 1 নম্বর অঙ্কটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, এই কারণে মানটা এমন ভাবে দেওয়া ছিল তোমার ক্যালকুলেটর লাগবে না। কিন্তু আমার শীটের রিটেন পার্ট আমি যেভাবে মানগুলো দিচ্ছি অবশ্যই ক্যালকুলেটর লাগবে। কিন্তু আমি তো বারবার তোমাকে বলতেছি তোমার কাজ শুধু সূত্রটা বোঝা, ক্যালকুলেটর লাগবে না লাগবে না তোমার বোঝা দরকার না, কাজ কি শুধুমাত্র সূত্রটা বোঝা যে আমি অঙ্কটা এই সূত্র দিয়ে করবো, এইভাবে করবো। ক্যালকুলেটর লাগবে না লাগবে না সেটা ভার্সিটি ওয়াইজ ভেরি করবে। তাহলে বাচ্চারা টি স্কোয়ার বাই এল হলো এস, এল এস বসাই দিয়েছো আনসার। টাইপ 1 এর 1 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। আমরা আবার রিটেন পার্টে ফিরে যাব। রিটেন পার্টের আমরা 29 নম্বর অঙ্কটা দেখব। সবাই রিটেন পার্ট এর 29 নম্বর প্রশ্নটা পড়ে যদি দেখো, কার মান চাইছে, কম্পাঙ্ক। তুমি কিন্তু জানো কম্পাঙ্কের সূত্র কি, টি এর সহগ বাই 2 পাই, টি এর সহগ বাই 2 পাই। তাহলে 29 নাম্বার যে কোশ্চেনটা আছে, টি এর সহগ দেওয়া আছে 250 পাই 125। কম্পাঙ্কের সূত্র কি, টি এর সহগ বাই 2 পাই। 30 নাম্বার অঙ্ক দেখবো আমরা এখন।
30 নাম্বার অঙ্কটা আর 2 নাম্বার অঙ্কটা সেম। 30 নাম্বার অঙ্কটা তোমাদের বাড়ির কাছে। থার্ড 1 নাম্বার প্রশ্নটা পড়বা। থার্টি ওয়ান দেখো বেগের মান চাইছে। বেগের মান, যদি বেগের মান সূত্র কি ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। প্রশ্নের মধ্যে কম্পাঙ্ক দেয়া আছে, যেহেতু কম্পাঙ্ক দেয়া আছে তাহলে আমরা এই ওমেগার জায়গায় কি লিখতে পারি 2 পাই এফ। ওমেগার জায়গায় লিখতে পারি 2 পাই এফ। প্রত্যেকটা মান দেয়া আছে, বসা দিলে আনসার। 32 নাম্বার প্রশ্ন যদি তুমি পড়ো, 32 নম্বর প্রশ্ন বলছে যে বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক। বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক। প্রশ্ন নম্বর যদি পড়ো, বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক। বেগের সূত্র কি ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সর্বোচ্চ বেগের সূত্র কি ওমেগা এবং ওমেগা কাটা। আমি উভয় দিকে বর্গ করলাম। গুলাকে এক পাশে নিয়ে গেলাম আর এক্সটাকে এক পাশে নিয়ে গেলাম। কত হয়ে গেল এখানে 3 স্কোয়ার বাই 4। সবাই প্রশ্ন অবশ্যই পড়ছো যে প্রশ্ন বলছে কি যে কি পরিমাণ সরণ হলে বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক। বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক, বেগের সূত্র লিখলাম, সর্বোচ্চ বেগের সূত্র লিখলাম, পরে ক্যালকুলেশন করলাম। তেত্রিশ নম্বর প্রশ্ন পড়ো। অ্যাসাইন ওমেগা টি। প্রশ্ন বলছে সমীকরণটি একটি সরল দোলনগত সমীকরণ কিভাবে দেখাবে। মানে এটা যে একটা সরল দোলনগত সমীকরণ, তুমি কিভাবে দেখাবে। লিখিত পরীক্ষা আসতে পারে। তুমি উভয় দিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলা। সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? বেগ। বাচ্চারা সাইন টি এর অন্তরীকরণ কত? কস টি। সাইন টির অন্তরীকরণ কত? কস টি। কিন্তু এটা তো টি না, তবে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ 1 থাকবে কত? ওমেগা। যেমন সাইন 3x, সাইন এক্স এর অন্তরীকরণ কত? কজ এক্স। এক্স ধর্ষকাকে 3x কে, 3x কে আবার করতে হবে 3x এর অন্তরীকরণ 3। তার মানে হতো সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, এটা এক্স না, এটাকে অন্তরীকরণ করছো এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 1 থাকলো 3, এই যে 3 সামনে। তাহলে এখানে টি এর সামনে ওমেগা, তাই ওমেগা সামনে। তাহলে এত ধ্রুবক সামনে, সাইনের অন্তরীকরণ কত? কস ওমেগা। আবার আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়? ত্বরণ। বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়? ত্বরণ। এই যে এ ওমেগা ধ্রুবক সামনে, কস টি এর অন্তরীকরণ কত? মাইনাস সাইন টি। টি ধরছো কাকে? ওমেগা টিকে, এটাকে আবার করতে হবে। ওমেগা টির অন্তরীকরণ, টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ 1 থাকলো ওমেগা, ওমেগার ওমেগা গুণ দিয়ে কি হয়ে গেছে? ওমেগা স্কয়ার। মাইনাস ওমেগা, এটাকে একটু সরাই রাখলাম। এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি সমান কত? এক্স। তাহলে এখানে ত্বরণের সাথে সরণের কি সম্পর্ক? সমানুপাতিক। ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, যা সরল দোলন গতির একটি বৈশিষ্ট্য। কি এখানে ত্বরণ কি সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, যা সরল দোলন গতির একটি বৈশিষ্ট্য। এই কারণে এটা সরল দোলন গতির সমীকরণ। যে
সরল দোলন গতির বৈশিষ্ট্য কি? ত্বরণ সরণের সমানুপাতিক হবে এবং বিপরীতমুখী হবে। যেহেতু ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাই এটা কি হবে? সরল দোলন গতির সমীকরণ হবে। সবাই 34 নম্বর কোশ্চেনটা পড়বো। 34 দেয়া আছে বা বলছে, ক নাম্বারটাকে শেষ করে ফেলি। ক নাম্বার বলছে কৌণিক কম্পাঙ্ক কত? 2π/t, টি এর মান দেখো 30, π/15। খ নাম্বার বলছে আদি দশা নির্ণয় করো। আদি সরণ মাথার প্রশ্ন বলা আছে আদি সরণ 0.05 মিটার। আদি সরণ 0.05 মিটার। আদি সরণ মানে হলো যখন সময় 0 তখন সরণ 0.05। আদি সরণ মানে হলো সময়ের মান যখন 0 তখন যে সরণটা সেটা আদি সরণ। বাচ্চারা, একটা বস্তু যদি মূল বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে, এখানে সময়ও 0, সরণও 0, তাই তো? সময় 0, সরণ 0। কিন্তু বিষয় যদি এমন হয় একটা বস্তু এই জায়গাতে যাত্রা আরম্ভ করে, যখন এই জায়গায়, তখন কি সময়ের মান 0, কিন্তু এতটুক যে সরণ সেটা কি যে কোনো একটা মান। তার মানে এই যে সরণটা, এই সরণটা হলো আদি সরণ, এই সরণটাকে আদি সরণ। তার মানে সময়ের মান যখন 0 তখন যে সরণটা সেটা হলো আদি সরণ। তার মানে প্রশ্নের মধ্যে আদি সরণ বলতে কি বুঝাইছে? সময়ের মান যখন 0 তখন যে সরণটা সেটা কি আদি সরণ। এখন প্রশ্নের মধ্যে তো y সমান দেয়া আছে tan phi ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে y এর মান 0.05, t এর মান 0, t এর মান যদি 0 গুণ দিলে কত হয়ে যাবে? 0। এই অঙ্কটার বোঝার মূল বিষয় হলো এই লাইনটা, যে আদি সরণ বলতে কি বোঝায়? আদি সরণ মানে কি? সময়ের মান যখন 0 তখন যে সরণটা সেটা হলো আদি সরণ। সবাই 35 নাম্বার কোয়েশ্চেন পড়বা। প্রশ্নটা পড়ো। প্রশ্ন বলছে গতি শক্তি স্থিতি শক্তির সমান। তো সরল দোলন গতির ক্ষেত্রে গতি শক্তির সূত্র কি? সরল দোলন গতির ক্ষেত্রে সরল দোলন গতির শক্তির সূত্র হলো হাফ m ওমেগা স্কয়ার s স্কয়ার মাইনাস x স্কয়ার। স্থিতি শক্তির সূত্র কি? হাফ m ওমেগা স্কয়ার s স্কয়ার। হাফ m ওমেগা স্কয়ার কাটা। সরল দোলন গতির ক্ষেত্রে সূত্র কি? হাফ m ওমেগা স্কয়ার s স্কয়ার মাইনাস s স্কয়ার। আর তোমার স্থিতি শক্তির সূত্র কি? হাফ m ওমেগা স্কয়ার, তাই তো? তাহলে তোমার এখানে সূত্রটা আমি একটু ভুল লিখছিলাম, এটা হবে এই বিভব শক্তির সূত্রটা, সেটা হবে x স্কয়ার। বাচ্চারা, সরল দোলন গতির ক্ষেত্রে শক্তির যে সূত্র সেটা হলো, গতি শক্তির সূত্র হলো হাফ m ওমেগা স্কয়ার s স্কয়ার মাইনাস x স্কয়ার। বিভব শক্তির সূত্রটা হলো হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। আর মোট শক্তির সূত্র হলো হাফ k s স্কয়ার। সবাই এই সূত্রটা একটু ঠিক করে ফেলো খাতার মধ্যে। তুমি খাতার মধ্যে আগে সূত্রটা লিখছিলা,
তখন এ স্কোয়ার লেখা ছিল, এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার বিয়োগ শুধু শুধু কি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার কাটা থাকলে হলো এক্স স্কোয়ার। 2x স্কোয়ার সমান কত? এ স্কোয়ার। এক্স স্কোয়ার সমান কত? এ স্কোয়ার বাই 2। তাহলে এক্স সমান কত? প্লাস মাইনাস, তাহলে প্রশ্ন এটাই বলছে, 35 নম্বর প্রশ্ন এটাই বলছে যে গতি কি পরিমাণ সরণ হলে, মানে এক্স এর মান চাইছে, কি পরিমাণ সরণ হলে গতিশক্তি স্থিতিশক্তির সমান হবে, এটাই বলছে 35 নম্বর কোয়েশ্চন। আর যদি 36 নম্বর কোয়েশ্চনে যাই আমি, একই কোয়েশ্চন, শুধু এর মানটা দেয়া আছে 10। 36 একই কোয়েশ্চন, শুধু এর মানটা কত দেয়া আছে? 10। 36 একই কোয়েশ্চন, শুধু এর মানটা কত দেয়া আছে? 10। বাচ্চা 37 এটা একটা অনুধাবন, এই উত্তরটা বইয়ের মধ্যে লেখা আছে, সবাই বইয়ের মধ্যে একটু পড়ে ফেলবা। ওকে, 37 এটা একটা অনুধাবন, অনুধাবনটা উত্তরটা মেইন বই লেখা আছে, আমি একটু পরে মেইন বই দেখাই দিব, লেখা আছে মেইন বইতে, উত্তরটা পড়ে ফেলবা। অনুধাবন লিখিত পরীক্ষা অনুধাবনটা আসতে পারে বাচ্চারা। তাহলে আমাদের রিটেন পার্টের অঙ্কগুলো শেষ হলো, আর এমসিকিউ পার্টের টাইপ 1, 2, 3, 4 এগুলো তোমাদের বাড়ির কাজ। টাইপ 1, 2, 3, 4 এগুলো তোমাদের বাড়ির কাজ, সবাই বাসায় চেষ্টা করো। যদি কেউ কোনো অঙ্ক না পারো আমাকে ইনবক্স করবো, আমি অবশ্যই তোমাকে বুঝাই দিব। তাহলে পর্যাবৃত্ত গতির অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেল, পর্যাবৃত্ত গতির অঙ্কগুলো আমাদের শেষ। রিটেন পার্ট আমি সবগুলো বুঝাই দিছি, এমসিকিউ পার্টটা তোমাদের বাড়ির কাজ, প্রত্যেকটা অঙ্ক সবাই করবা এমসিকিউ পার্টের, কারণ পর্যাবৃত্ত গতির অঙ্ক কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সবাই এমসিকিউ পার্টটুকু বাড়ির কাজ থাকলেও কেউ কোনো অঙ্ক না পারলে আমাকে ইনবক্স করবা, আমি অবশ্যই তোমাকে বুঝাই দিব। এখন আমি মেইন বইটা দেখাই দিব, সবাই আমির হোসেন স্যারের মেইন বইটা বের করো। বাচ্চারা সবাই পর্যাবৃত্ত গতি অধ্যায়টা বের করো। এখানে দেখো পর্যাবৃত্ত গতি, এই টপিকটা দেখো, পর্যাবৃত্ত গতি, নির্দিষ্ট সময় পর পর বস্তুর দুটির গতির পুনরাবৃত্তি ঘটে, এ ধরনের গতি হলো পর্যাবৃত্ত গতি। এই গতিপথের নির্দিষ্ট জ্যামিতিক রূপ যেমন সরল রেখা, বৃত্ত, উপবৃত্ত ইত্যাদি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। 1 বছর পর পর পৃথিবীর গতির পুনরাবৃত্তি হয়, এটি উপবৃত্ত পর্যায় গতির একটি উদাহরণ। পর্যাবৃত্ত গতি সম্পন্ন করার স্পন্দন সাইন তরঙ্গ সদৃশ। কি সদৃশ? সাইন তরঙ্গ সদৃশ। আর এই পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য এতটুকু ইম্পর্টেন্ট, পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য এতটুকু ইম্পর্টেন্ট, সবগুলো লাইন, সবগুলো লাইন ইম্পর্টেন্ট। এখানে একটা লাইন, বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সরল চন্দ্রিত গতি বল বা প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, শুধু এটা মনে রাখলে হবে, বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এই সরল চন্দ্রিত স্পন্দন গতির বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, 4টা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। আর এই কোয়েশনগুলো না আমরা ক্লাসরুমে আলোচনা করছি, এই প্রতিটি ইকুয়েশন নিয়ে আমরা ক্লাসরুমে আলোচনা করছি। কৌণিক কম্পাঙ্ক এর একক মাত্রা, কৌণিক কম্পাঙ্ক এর একক মাত্রা, দশার সংজ্ঞাটা একটু রিডিং পড়বা, দশা এর সংজ্ঞাটা রিডিং পড়বা। ডেল্টাকে আদি দশা বা প্রারম্ভিক দশা বা ইপক বলা হয়, ইপক বলা হয়। ডেল্টা 0 হলে এ সাইন ওমেগা টি, ডেল্টা 90 হলে এ কজ ওমেগা টি। ডেল্টা যদি 0 হয় এ সাইন ওমেগা টি, ডেল্টা যদি 90 হয় এ কজ ওমেগা টি। দশা ও দশা পার্থক্য, এই টপিকটা বের করো, দশা ও দশা পার্থক্য। ডেল্টাকে আদি দশা বা প্রারম্ভিক দশা বা দশা ধ্রুবক বা ইপক বলে, ইপক। এই অঙ্ক নিয়ে আমরা ক্লাসরুমে আলোচনা করছি।
সরল দোলন গতির 4টি সূত্র। সরল দোলন গতির সূত্র কয়টা? 4টা। এই 4টা সূত্রই রিডিং করবা। 4 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা সবাই 4টা সূত্রই পড়তে হবে কিন্তু, হ্যাঁ 4টা সূত্রই পড়তে হবে। এই সরল দোলন গতির বৈশিষ্ট্য, তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা। সরল দোলন গতির বৈশিষ্ট্য, এই সবগুলো সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট। ওকে, এখানে নিজে লেখা আছে দুলনগত দোলন কোনো শব্দ উৎপন্ন করে না কেন, কি ধরনের তরঙ্গ তা উৎপন্ন করে। এখানে শুধু দেখা রাখবা 20 সেকেন্ড থেকে 20,000 সেকেন্ড হার্টজ। কোনো শব্দ শ্রুতিগোচর হতে হলে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্টজ। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক 0.5 সেকেন্ড। এই সরল দোলন গতির ব্যবহার, 3টা ব্যবহারের নামটা শুধু মনে রাখবা। অভিকর্ষ ত্বরণ নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয়, সময় নির্ণয়। অঙ্ক নিয়ে আমরা ক্লাসরুমে একটু আগে আলোচনা করছি। এই শক্তির সাথে বিস্তারের কি সম্পর্ক? সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি, সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি, শক্তির সাথে বিস্তারের কি সম্পর্ক? বর্গের সমানুপাতিক। সূত্রগুলো নিয়ে আমরা ক্লাসরুমে আলোচনা করছি, এখানে আলোচনা করলাম না। সরল দোলন গতি এবং বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক। বৃত্তাকার গতি এক ধরনের সরল দোলন গতি। বৃত্তাকার গতি সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলো মেনে চলে। উলম্ব স্প্রিং এর দোলন, উলম্ব স্প্রিং এর দোলন, এইখানে 3টা লাইন। উলম্ব স্প্রিং এর দোলন, এখানে 3টা লাইন। সকল সরল চন্দ্রিত গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল দোলন গতি নয়। সরল দোলকের গতি, সরল দোলন গতি, এই প্রথম 3টা লাইন, প্রথম 3টা লাইন। অঙ্কগুলো নিয়ে ক্লাসে আলোচনা করছি। এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের যারা প্রয়োজনীয় বিষয়গুলো প্রত্যেকটা লাইন পড়তে হবে, প্রত্যেকটা লাইন। আর এই এমসিকিউ গুলা মুখস্থ করতে হবে। ওকে, তো বাচ্চারা আমাদের পর্যায়বৃত্ত গতি শেষ হয়ে গেল। এর ধরে অঙ্কগুলা এই চ্যাপ্টারের পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। মেডিকেল পরীক্ষায় যদি একটা অঙ্ক আসে এই অধ্যায় থেকে আসার সম্ভাবনাই বেশি। আর ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য তো অবশ্যই এই অধ্যায়ের অঙ্ক লাগবে। তো বাচ্চারা এই অধ্যায়ের অঙ্কগুলো মনোযোগ সহকারে শেষ করে ফেলবা। আর তোমাকে যে বাড়ির কাজগুলো দিচ্ছি এমসিকিউ পার্টের অঙ্কগুলো সবগুলো সুন্দর করে শেষ করে ফেলবা। এই অধ্যায়টা শেষ হয়ে গেল আজকে, এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো।